সংস্কার হাওয়ায় পাল তুলে অর্থনীতি চলছে নতুন গন্তব্যে। কোথায় পৌঁছাতে পারে আগামী বছর? ভোক্তার ঘাড়ে যে মূল্যস্ফীতির বোঝা তা হালকা হবার পূর্বাভাস আছে কিনা তাই দেখব আজকের আয়োজনে। এছাড়া 1 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরে কি থাকছে তাও দেখব। সাথে জানাবো বন্দর ও হাটের খবর। বৌনি আয়োজনে আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। বছর জুড়ে নানান অস্থিরতায় অর্থনৈতিক প্রবৃদ্ধির যে প্রত্যাশা ছিল তা হয়তো পূরণ হবে না, তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির বা জিডিপি প্রবৃদ্ধির যেই প্রাক্কলন রয়েছে সেখানে দেখা গেছে যে এই বছরের তুলনায় আগামী বছর অর্থাৎ 2025 সালে সেই অর্থনৈতিক জিডিপির প্রবৃদ্ধি কমে আসতে পারে। তবে এবছর যেটি হয়েছে যে জিডিপির প্রবৃদ্ধি গত বছরের তুলনায় প্রায় একই রকম রয়েছে, কারণ 2023 সালে আমরা দেখেছিলাম যে স্থায়ী যে বিনিয়োগগুলো রয়েছে সেগুলো কমে আসছিল। 2022 সালে যেখানে স্থায়ী বিনিয়োগে প্রবৃদ্ধি ছিল 11% বেশি, সেখানে 2023 সালে স্থায়ী বিনিয়োগে প্রবৃদ্ধি নেমে আসে 2.2%, যেটি আবারও চলতি অর্থ বছরে 4% ছাড়িয়েছে বলছে বিশ্বব্যাংক, যার ফলে বাংলাদেশের অর্থনীতির যেই আকার সেটি বড় হতে যাচ্ছে, অর্থাৎ সেই ধারাবাহিকতা বজায় থাকছে। 2022 সালে জিডিপির পরিমাণ ছিল $460 বিলিয়ন, সেখান থেকে 2023-এ কিছুটা কমে আসে, কারণ আমি বলছিলাম যে স্থায়ী বিনিয়োগ যেগুলো রয়েছে, গ্রস ফিক্সড ইনভেস্টমেন্ট, সেটা কমে এসেছিল $437 বিলিয়ন নেমে আসে। এরপরে 2024 সালে আমরা দেখতে পাচ্ছি এটি প্রাক্কলিত $459.29 বিলিয়ন, যেটি বিশ্বব্যাংক প্রাক্কলন করছে। 2025 সালে $486 বিলিয়ন অর্থনীতি উন্নীত হবে বাংলাদেশ, এবং 2026 সালে $500 বিলিয়ন ছাড়িয়ে যাবে বাংলাদেশের অর্থনীতির আকার। এবার একটু পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে বা প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো রয়েছে অর্থনৈতিকভাবে, তাদের জিডিপি প্রবৃদ্ধির হারের সাথে বাংলাদেশের প্রবৃদ্ধির হার একটু তুলনা করা যাক। আমরা দেখছি যে উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতির যে দেশসমূহ রয়েছে তার জিডিপি প্রবৃদ্ধির যে পূর্বাভাস বিশ্বব্যাংক দিচ্ছে সেটি, যেখানে বাংলাদেশের 2024 সালে 5.2% জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশা করা হচ্ছে, তবে 2025 সালে সেটি বিশ্বব্যাংক দেখাচ্ছে 4% নেমে আসতে পারে। ভারতে চলতি বছরেও প্রবৃদ্ধি থাকবে 7% এবং আগামী বছরেও কিছুটা কমলেও 6.5% জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখবে ভারত। পাশাপাশি চীনেও আমরা দেখতে পাচ্ছি যে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমে আসতে পারে, 4.8% থেকে 4.5% পৌঁছতে পারে 2025 সাল নাগাদ। ইন্দোনেশিয়া, নেপাল এবং ভিয়েতনামে যদিও আমরা দেখছি যে এই দেশগুলোতে চিত্র কিছুটা বিপরীত, অর্থাৎ 2024 সালের তুলনায় 2025 সালে তাদের জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস দিচ্ছে বিশ্বব্যাংক। এবারে আমরা যেটি দেখে নিতে চাই যে বছর জুড়ে বাংলাদেশের মানুষকে ভাবিয়েছে, বাজার করতে যাওয়ার আগে ভাবিয়েছে, কখনো কখনো মানিব্যাগ হাতে নেবার সময় ভাবিয়েছে, সেটা হচ্ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতির যেই চাপ সেটি কিছুটা কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশ্বব্যাংক যেটি জানিয়েছে যে 9.7% এবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল, যেটি কমে 9% দাঁড়াবে 2025 সালে। তবে তার সাথে বিপরীত মত দিচ্ছে এডিপি। এডিপি বলছে যে বাংলাদেশের মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে যাবে আগামী বছর, অর্থাৎ এখানে একটা মতপার্থক্য রয়েছে এই দুই সংস্থার মধ্যে। তারপরেও আমরা যদি দেখি যে অন্যান্য যেই অর্থ গবেষণার সংস্থাগুলো রয়েছে তারা যেটি বলছে, তারা বিশ্বব্যাংকের সাথে অনেকটাই একই সুরে গাইছে। তারা বলছে যে বাংলাদেশে মূল্যস্ফীতি কমে আসার সম্ভাবনা রয়েছে 2025 সালে। আমরা একটু দেখে নিই, চলতি বছরে সারা বছরই মূল্যস্ফীতি 9% বেশি এবং 10% কাছাকাছি থেকেছে। নভেম্বরে সেটি 11.38% ছিল, যেটি এবছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছিল জুলাই মাসে 11.66%, এবং খাদ্য মূল্যস্ফীতি জানেন যে 14% বেশি ছিল। এবারে আমরা দেখছি যে ডিসেম্বরে 10.5% মূল্যস্ফীতি নেমে আসতে পারে বলছে ট্রেডিং ইকোনমিক্স। মার্চ 2025-এ 9.6%, জুনে 9.1% এবং সেপ্টেম্বরে 7.5% মূল্যস্ফীতি নেমে আসার পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি। এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর যেটি শুরু হতে যাচ্ছে পূর্বাচলে, তার যেই বিস্তারিত তথ্য একটু দেখে নিতে চাই। জানুয়ারির 1 তারিখ থেকেই শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গত আসরগুলোতে কি ধরনের রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল তা একটু আমরা দেখে নিচ্ছি। জানেন যে বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য হলো দেশীয় পণ্যগুলোর প্রচারণা এবং বিদেশে এর বাজার তৈরি করা। 2017 সালে রপ্তানি ক্রয় আদেশ এসেছিল 243.44
কোটি টাকার, 2018 সালে কিছুটা কমে আসে। 2019 সালে 200 কোটি টাকার রপ্তানি ক্রয় আদেশ ছিল। 20 এবং 21 সালে করোনা মহামারীর কারণে বাণিজ্য মেলার আয়োজন হয়নি, যার ফলে 2022 সালের যে আয়োজন সেখানে আমরা দেখছি 200 কোটি টাকার মতো রপ্তানি আদেশ এসেছিল। 2023 সালে 300 কোটি এবং সবশেষ আসর 2024 সালে 28তম আসরে 400 কোটি টাকার রপ্তানি ক্রয় আদেশ এসেছিল, সেটি আমরা দেখলাম। এবারে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিছু তথ্য নিয়ে নেই। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচলে এবারের আসরটিও হতে যাচ্ছে। প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য হবে 50 টাকা, 12 বছরের কম দর্শনার্থীদের টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা। স্টল এবং প্যাভিলিয়নের সংখ্যা মোট 362টি। বিদেশি স্টল থাকছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক ও সিঙ্গাপুরের। পুঁজিবাজারের খবর নিয়ে ফিরবো একটা বিরতির পর, সাথে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন বৌনি। গেল সপ্তাহের 4 কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 37 পয়েন্ট কমেছে ডিএসইএক্স, এবং ডিএসইর বাজার মূলধন বেড়েছে যদিও 1000 কোটি টাকার মতো। তারপরেও আমরা দেখেছি যে লেনদেন হয়েছে প্রত্যেক দিনই 400 কোটি টাকার নিচে। চলতি সপ্তাহের শুরুর দিনে লেনদেন শুরুর পরপরই সূচক কম থাকলেও আমরা দেখছি দিন বাড়ার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে সেখানে সূচকের পরিবর্তন ইতিবাচকভাবে হচ্ছে। 22.84 পয়েন্ট বেড়েছে এখনো পর্যন্ত সার্বিক সূচক ডিএসইএক্স, দাঁড়িয়েছে 5207.29 পয়েন্টে। এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 235 কোটি 77 লাখ টাকা, যেটি গত সপ্তাহ যে লেনদেনের ধারাবাহিকতা তার মতোই দেখা যাচ্ছে। তবে সরিয়া সূচকও 3 পয়েন্ট বেড়েছে, দাঁড়িয়েছে 1169.65 পয়েন্টে। এছাড়া ভালো ভিত্তির 30 প্রতিষ্ঠান নিয়ে DS30 সূচকটি 7.27 পয়েন্ট বেড়ে 1934 পয়েন্টে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত 240টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, দর কমেছে 77টি প্রতিষ্ঠানের এবং দর অপরিবর্তিত থেকেছে 78টি প্রতিষ্ঠানের শেয়ারে। বন্দর ও হাটের খবর নিয়ে ফিরবো একটা বিরতির পর, সাথে থাকুন। বিরতির পরে আবার স্বাগত, দেখছেন বৌনি। প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের পর কর্মব্যস্ততায় মুখর সব ঘাট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাট ও বন্দরের বহির্নোঙরে শুরু হয়েছে জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম। এ নিয়ে চট্টগ্রাম থেকে আরও জানিয়েছেন সহকর্মী হোসাইন জিয়াদ। প্রায় 2 দিন পর কর্মমুখর চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাট। শুধু কর্ণফুলী নদীর ঘাট নয়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে পণ্য খালাস ব্যাহত হচ্ছিল বা বন্ধ ছিল, সেটিও আসলে একই সাথে শুরু হয়েছে এবং সারা দেশে পণ্য পরিবহনের কাজও শুরু হয়েছে লাইটার জাহাজে। একটু বলে রাখি যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসলে 52টি জাহাজ গত 2 দিন ধরে অপেক্ষা করছিল খোলা পণ্যবাহী বিভিন্ন জিনিস নিয়ে, বিশেষ করে চাল, ডাল, গম, চিনি এবং ওয়েল ট্যাঙ্কার রয়েছে 6টির মতো। এই 52টি জাহাজের মধ্যে খাদ্যশস্যবাহী জাহাজ রয়েছে 16টির মতো, সিমেন্ট ক্লিংকার রয়েছে প্রায় 15টির মতো জাহাজ, ওয়েল ট্যাঙ্কার রয়েছে 60টির মতো জাহাজ এবং চিনির রয়েছে 2টি জাহাজ। এই জাহাজগুলো বিদেশ থেকে পণ্য নিয়ে আসে এবং চট্টগ্রাম বন্দর থেকে এই বিদেশ থেকে যেসব জাহাজ পণ্য নিয়ে আসে সেগুলো থেকে প্রায় 2000 লাইটার জাহাজ সারা দেশে পণ্য পরিবহন করে। তো নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে আসলে শিল্প, বাণিজ্য, অর্থনীতি বা শ্রমিকদের বেলায় বলি, আসলে বড় ধরনের একটি ক্ষতি হয়। কর্ণফুলী নদীর 16টি ঘাটে অন্তত 2000-এর মতো শ্রমিক কাজ করে, যারা গত 2 দিন ধরে বেকার ছিলেন। এর পাশাপাশি এখানে আসা পণ্যগুলো কিন্তু শিল্প কারখানায় যায়, সারা দেশ থেকে ট্রাক ছুটে আসে এই ঘাটগুলোতে এবং সারা দেশে পণ্য পরিবহন হয়। মূলত পুরো কাজটি আসলে থমকে ছিল। তো লাইটার যারা চালান, যারা জাহাজ চালান, নাবিক, তাদের দাবি হচ্ছে সাম্প্রতিক সময়ে গেল 4 মাসে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে, বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া, আনোয়ারা এই জায়গাটি এবং যাত্রাপথ
পথের চাঁদপুর থেকে হাতিয়া এই অংশটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং বারবার সেখানে চাঁদাবাজি ডাকাতির ঘটনা ঘটছে। সম্প্রতি যে 7 জন নাবিককে হত্যা করা হলো সেটি তার একটি উদাহরণ। তারা বলছেন এই ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে এবং পাশাপাশি এই নৌপথ যেহেতু শিল্প বাণিজ্য অর্থনীতি কর্মসংস্থানের ক্ষেত্রে বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেহেতু এই পথের আসলে নিরাপত্তা নিশ্চিত করা আর দাবি তারা জানাচ্ছেন। হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে পেঁয়াজের দাম, কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকায়। অন্যদিকে চালের আমদানি বাড়লেও দামে প্রভাব নেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, পেঁয়াজের দাম নতুন করে বাড়ার পেছনে ব্যবসায়ীরা কি কারণ দেখাচ্ছেন? বাজারে তো দেশি পেঁয়াজও আসতে শুরু করেছে, জানাবেন। শাফিন, আমি শুরুতে একটু জানিয়ে রাখি যে পেঁয়াজের দামে কিন্তু স্বস্তিই রয়েছে, কারণ দাম অনেকটাই ক্রেতার নাগালে রয়েছে। তারপরেও কিন্তু দাম কেজিতে 10 টাকা হিলি স্থল বন্দরে বেড়েছে। এর মূল কারণ হিসেবে যেটি ব্যবসায়ীরা বলছেন যে আসলে দেশীয় পেঁয়াজের যে সরবরাহটা রয়েছে সেটি কিন্তু বেড়েছে এবং দেশীয় পেঁয়াজের দাম কম হওয়ার কারণে ভারতীয় যে পেঁয়াজ রয়েছে সেটির চাহিদা কিন্তু অনেকটাই কম, যার কারণে তারা ভারত থেকে যে পেঁয়াজটা আমদানি করছেন সেই পেঁয়াজের চাহিদা কম থাকবার কারণে তাদের লোকসান হচ্ছে, বিক্রি কম হচ্ছে, যার কারণে তারা কিন্তু আমদানিটা কমে দিয়েছে। যেখানে আগে 30 থেকে 35 ট্রাক পেঁয়াজ আমদানি হতো, সেই আমদানির পরিমাণটা কমে এখন দাঁড়িয়েছে 4-5 ট্রাক করে আমদানি হচ্ছে। এই আমদানিটা যখনই কম হতে শুরু করেছে তখনই কিন্তু একটা চক্র কিন্তু আসলে কেজিতে প্রায় 10 টাকা পেঁয়াজের দামটি বেড়ে দিয়েছে, বৃদ্ধি করেছে, যার ফলে কিন্তু 40 টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ কিন্তু কাজ হিলি স্থলবন্দর এবং খুচরা বাজারে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং চালের যে আমদানিটা রয়েছে, আমরা দেখেছি যে চাল আমদানির অনুমতি পাবার পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকারকরা বিপুল পরিমাণ চাল আমদানি করছেন। এবং গতকালের যদি আমি একটা তথ্য আপনাকে জানাই যে গতকাল 110 ট্রাকে প্রায় 4,500 মেট্রিক টনের মতো চাল আমদানি হয়েছে। এত পরিমাণ চাল আমদানি হবার পরেও কিন্তু দাম কমছে না, কারণ বরং দাম উল্টো বৃদ্ধি পাচ্ছে। যদি দামের বিষয়ে বলি, যে সম্পা যে চালটি রয়েছে আমদানিকৃত, সেটি কয়েকদিন আগেও 68 টাকা কেজি দরে বিক্রি হলে বর্তমানে সেটি বন্দরেই 77 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং স্বর্ণা 5 জাতের যে চাল রয়েছে সেটি 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল কয়েকদিন আগে, সেটি বিক্রি হচ্ছে 52 টাকা কেজি দরে, অর্থাৎ কেজিতে প্রায় 2 থেকে 3 টাকা সব ধরনের চালের দাম বেড়েছে। দাম বাড়ার কারণ হিসেবে যেটি ব্যবসায়ীরা বলছেন, মূলত ভারতের মোকামগুলোতে চালের দাম বেশি এবং ডলারের যে রেট আছে, ডলার রেট নিয়ে ডলার রেট বৃদ্ধির একটা অজুহাত তারা দেখাচ্ছেন, যার কারণে কিন্তু চালের আমদানিটা বিপুল পরিমাণ হবার কারণে কিন্তু দামে কোনো ধরনের প্রভাব পড়ছে না। তবে অন্যান্য ব্যবসায়ীরা তারা বলছেন যে আসলে মূলত প্রশাসনিক নজরদারির অভাব রয়েছে। প্রশাসনিক নজরদারি অভাবের কারণে কিন্তু এই পণ্যগুলোর দাম কিন্তু উঠানামা করে এবং এতে করে কিন্তু সিন্ডিকেটের সুযোগ নেন ব্যবসায়ীরা। সেই জায়গা থেকে কিন্তু যেটি বলছেন যে যদি প্রশাসন নিয়মিত নজরদারি করেন, বাজার মনিটরিং করেন এবং আমদানিকৃত পণ্য কি পরিমাণ আমদানি হয়েছে, মজুত করা হয়েছে, সেই তথ্যগুলো যদি হালনাগাদ করেন এবং নিয়মিত বাজার মনিটরিং করেন, সেক্ষেত্রে হয়তো দাম ক্রেতার নাগালে থাকবে এবং সিন্ডিকেট হবার কোনো সুযোগ থাকবে না, এমন কিন্তু প্রত্যাশা ব্যবসায়ীদের। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যেহেতু গতকাল 110 ট্রাকের মতো চাল আমদানি হয়েছে, সেই চালগুলো এখনো বন্দর থেকে খালাস কার্যক্রম শুরু হয়নি, সেটি আজকে থেকে বিকেল নাগাদ খালাস কার্যক্রম শুরু হবে। কাস্টমসের সকল প্রক্রিয়া শেষে ব্যবসায়ীরা সেই চালগুলো কিন্তু বাজারজাতকরণ করতে শুরু করবে। ব্যবসায়ীরা বলছেন যে দাম কমার সম্ভাবনা নেই, যেহেতু চাল আমদানির একটা সময়সীমা সরকার বেঁধে দিয়েছে, সেটি যদি কমে শেষ হয়ে আসতেছে, যার কারণে আমদানিটাও বৃদ্ধি পেয়েছে। তো শাফিন, এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে চাল আমদানি এবং পেঁয়াজ আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, তবে চালের ব্যাপক আমদানি হলেও দাম কমছে না, উল্টো বেড়েছে। নাটোরের শতবর্ষী সাপ্তাহিক তেবাড়িয়া হাটে কৃষি পণ্য বিক্রি করে সাপ্তাহিক বাজারে মাছ কেনেন অনেক ক্রেতা। এই হাটে মাছের পসরা সাজিয়ে বসেন শতাধিক ব্যবসায়ী। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, জানাবেন যে হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন, প্রতি হাটবারে লেনদেন হয় কত টাকার মতো? জি শাফিন, আপনি জানেন যে এই নাটোর শহরতলির যে তেবাড়িয়া হাট, এটি একটি প্রায় 300 বছরের পুরনো হাট। এটি সপ্তাহে রবিবার এই হাটটি বসে এবং এই হাটের এক পাশে যেটি নাটোর রাজশাহী মহাসড়কের পাশে কিন্তু এখানে বিশাল আকারে যে মাছের হাট সেটি কিন্তু বসে এবং এই মাছের হাটে পাবনা, রাজশাহী, নওগাঁ
এই উত্তরাঞ্চলের যে বিভিন্ন জেলার যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এখানে তাদের মাছগুলো নিয়ে আসেন এবং সকাল থেকে কিন্তু এই হাটে কিন্তু ব্যাপক মাছের সমাগম ঘটে এবং যারা এখানে কৃষি পণ্য নিয়ে আসেন, অর্থাৎ যারা সাপ্তাহিক হাট করেন, এই হাটে কিন্তু তারা কৃষি পণ্য বিক্রয়ের পরে তারা কিন্তু সপ্তাহে যে বাজার সেটি কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যান। আজকে কিন্তু মাছের যে আমদানিটা এটা এখানে কিন্তু প্রচুর মাছের আমদানি হয় এবং যেটি আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই হাটে অন্যান্য বাজারের তুলনায় কিন্তু মাছের যে 50 থেকে 100 টাকা কিন্তু কম তারা মাছ ক্রয় করতে পারেন। আপনাকে যদি একটু দরদাম জানিয়ে রাখি যে আজকে রুই মাছ এখানে প্রকার ভেদে বিক্রি হয়েছে 300 থেকে 410 টাকা এবং ব্রিগেড অর্থাৎ যে বড়গুলো ব্রিগেড জাতীয় যে মাছ রয়েছে সেগুলো কিন্তু 320 টাকা কেজি দরে বিক্রয় হয়েছে এবং যেটি সিলভার কাপ সেটি কিন্তু 100 থেকে 200 টাকা কেজি দরে এখানে বিক্রয় হচ্ছে এবং এই যেহেতু এই চলনবিল অঞ্চল অধ্যুষিত, এখানে কিন্তু দেশীয় মাছের যে সেটি কিন্তু প্রচুর এখানে দেশীয় মাছ পাওয়া যায়। সেখানে কিন্তু এখানে যে দেশীয় মাছের যে পাবদা মাছ রয়েছে এই পাবদা মাছ কিন্তু 300 টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে এবং যে শিং মাছ রয়েছে সেটি কিন্তু 300 টাকা কেজি দরে। এছাড়া দেশীয় যে বল রয়েছে এবং যে দেশীয় কই রয়েছে সেগুলো কিন্তু 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রয় হয় এখানে এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্য অনুযায়ী এখান থেকে কিনে নিয়ে যান। আপনি যেটি বলছিলেন যে এখানে কিন্তু কয়েক লাখ টাকার এখানে মাছ বিক্রয় হয় এই সাপ্তাহিক এই হাটগুলোতে এবং এই হাটটি একেবারে সন্ধ্যা পরে কিন্তু বসে, অর্থাৎ এটি 8টা বা 9টা নাগাদ, এই সকাল থেকে রাত 9টা নাগাদ কিন্তু এই হাটটা বসবে এবং এই হাট থেকে যে এই আশপাশের যে সব মানুষগুলো রয়েছে, যে গ্রামের মানুষ, তারা কিন্তু এখান থেকে এসে কিনে নিয়ে যান। অর্থাৎ এই এখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যারা ব্যবসায়ীরা বলছেন তারা এই হাটে মাছ কিনে নিয়ে আসেন এবং এটি তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন বিক্রয় করতে, যার কারণে তারা এখানে নিয়ে আসেন। তো শাপিন, এই ছিল নাটোর শহরতলি তেবাড়িয়া হাট থেকে মাছ ক্রয় বিক্রয়ের আমার কাছে সবশেষ তথ্য। নাটোরে শতবর্ষী তেবাড়িয়া হাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হোসেন। এই ছিল আজকের মৌনী আয়োজনে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।